হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা টপিক শিখবো, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স জিনিসটা বলতে কি বোঝায় সেটা একটু আমরা এক্সপ্লেন করি। মনে করেন আপনার কাছে একটা সংখ্যা আছে 5, 5 এর ইনভার্স কি হবে? 5 এর ইনভার্স হবে 1/5। আবার যদি আরেকটা সংখ্যা থাকে 2, সেটার ইনভার্স হবে 1/2। অর্থাৎ যে কোনো সংখ্যার ইনভার্স, মানে যে কোনো একটা সংখ্যা মনে করেন এন এ, সেটার ইনভার্স হবে 1/a। এখন আমি যদি চাই আমি 1/5 কে যদি পাওয়ারের মাধ্যমে লিখি, সো 5 ইনভার্স 1 এভাবেও লিখতে পারি। আবার 1/2 কে যদি আমি পাওয়ারের মধ্যে লিখি তাহলে 2 ইনভার্স 1 লিখতে পারি। তো যে কোনো একটা সংখ্যার ইনভার্স হবে 3 ইনভার্স 1। 3 ইনভার্স 1 আমরা এভাবে পাওয়ারের মাধ্যমে তাকে লিখতে পারি। তো কোনো একটা এ ইনভার্স 1 এভাবে আমরা লিখতে পারি। এখন কোন একটা ফাংশনেরও কিন্তু আমরা ইনভার্স করতে পারি। মনে করেন আপনার কাছে একটা আছে f(x) ফাংশন। f(x) ফাংশনের ইনভার্স হবে f(a) ইনভার্স 1 x। তো ঠিক তেমনই আপনাদের ম্যাট্রিক্সেরও ইনভার্স ম্যাট্রিক্স থাকতে পারে। ম্যাট্রিক্সেরও ইনভার্স থাকতে পারে। মনে করেন m হতেছে একটা ম্যাট্রিক্স, m ম্যাট্রিক্সের ইনভার্স হবে m ইনভার্স 1। এখন এই কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স 1 এক্স্যাক্টলি জিনিসটা কি? আমরা কিভাবে বুঝবো যে ওই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ইনভার্স ম্যাট্রিক্স কিনা? এখন সেটা দেখেন, আপনাদের কাছে যদি এরকম একটা 5 থাকে, যে কোনো একটা সংখ্যা 5, এবং আপনাকে বলল যে ওই সংখ্যার ইনভার্স বের করতে। ওই সংখ্যার ইনভার্সের ক্ষেত্রে একটা শর্ত হবে যে ওই সংখ্যার ইনভার্স সংখ্যার সাথে গুণফল করলে আমার ভ্যালু অবশ্যই 1 আসবে। আবার 2 এর সাথেও যদি 2 এর ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি গুণ করি, 2 এর সাথে ইনভার্স সাথে গুণ করি, তাহলে আমার 1 আসবে। ঠিক তেমনি যে কোনো একটা সংখ্যার এবং তার ওই সংখ্যার ইনভার্সের মধ্যে যদি আমি একটা গুণফল বের করতে চাই, সেই গুণফলের মান অবশ্যই 1 হবে। এবং এম এর ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম জিনিসই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছুটা সেম জিনিস, পুরোপুরি না। ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিছুটা সেম জিনিসই। মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এম। এখন আপনার কাছে যে ম্যাট্রিক্সটা আছে এম, এই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি একটা স্পেশাল ম্যাট্রিক্স এম গুণ করি, সেই গুণফল, সেই দুইটা ম্যাট্রিক্সের গুণফল অবশ্যই আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে। তো যেই ম্যাট্রিক্সের, কোনো একটা ম্যাট্রিক্সের এমন ইনভার্স ম্যাট্রিক্স হতেছে এমন একটা স্পেশাল ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটা ওই ম্যাট্রিক্সটার সাথে যদি আমি গুণ করি, তাহলে আমার গুণফলটা অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতে হবে। তখনই তাকে আমরা এই প্রাপ্ত ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারবো। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা আমরা শিখবো। তাহলে আমরা বুঝলাম ইনভার্স ম্যাট্রিক্সটা কি। এখন আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই এম ইনভার্স ওয়ানটা বের করতে পারি। তো তার আগে একটা জিনিস আমাদের জানতে হবে যে সকল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। এর মধ্যে প্রথম শর্তটা, ইনভার্স ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথম শর্তটা হইতেছে যে ম্যাট্রিক্সটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। প্রথম শর্ত হইতেছে ম্যাট্রিক্সটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। সেকেন্ড শর্ত হইতেছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সটার মনে করেন আপনার এম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। সো এম ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। এখন নন সিঙ্গুলার জিনিসটা কি? নন সিঙ্গুলার জিনিসটা হইতেছে, আমরা প্রিভিয়াসলি দেখে আসছি যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, সেক্ষেত্রে ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তো ম্যাট্রিক্সটার ভ্যালু যদি আমার 0 আসে, সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। সেক্ষেত্রে যখন কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে, সেটাকে আমরা সিঙ্গুলার বলবো। কিন্তু যদি 0 না আসে, যদি আমার 0 না আসে, 0 বাদে অন্য যে কোনো ভ্যালু আসুক, ভগ্নাংশ আসুক, নেগেটিভ সংখ্যা আসুক কিংবা পজিটিভ সংখ্যা আসুক, সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে আমি নন সিঙ্গুলার বলবো। সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে আমি নন সিঙ্গুলার বলবো। তো ম্যাট্রিক্সে, কোনো একটা ম্যাট্রিক্সে ইনভার্স হওয়ার প্রথম শর্ত, ওইটাকে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। তো এটাই ছিল এই দুইটা। এখন আমরা ফার্স্টে, সো আপনাদেরকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া হয়, মনে করেন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটাকে আমরা ধরলাম বি। তাহলে আমাদের ফার্স্ট কাজ চেক করতে হবে যে ওই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ইনভার্স বের করা পসিবল কিনা। তো ফার্স্ট শর্ত কি? স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স, এটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা 3/3 ম্যাট্রিক্স। তার মানে আমি এটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারি। আরেকটা শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট থেকে চেক করতে হবে যে সেটার মান 0 আসে কি নাকি অন্য কিছু আসে। তো সেটা এখন আমরা চেক করব। সো লেটস সে বি। এখন আমার ডিটারমিনেন্ট বের করার নিয়ম কি? ডিটারমিনেন্ট বের করার নিয়ম হইতেছে, এক সেকেন্ড। ওকে। সো আমরা এখন এই ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্ট বের করতেছি। তো এটার নিয়মটা কি ছিল? ফার্স্টে আমরা যে কোনো একটা সারি চুজ করব। আমি প্রথম সারিটা চুজ করতেছি। প্রথম সারি চুজ করলে আমাদের এই ভ্যালুটাকে নিতে হবে। সো ফার্স্টে আমি 1/5 ভ্যালু নিব। সো যখন আমি 1/5 ভ্যালু নিব, 1/5, যেহেতু 1/5 এর আমার এখানে পজিটিভ ভ্যালু নিতেছি, সো 1/5। অ্যান্ড দেন আমি কি করব? 1/5 যেই সারিতে আছে সেই সারিটা, এবং যেটা যে কলামে আছে সেই কলামের যত ভ্যালু আছে সবগুলো ইগনোর করব। অ্যান্ড দেন আমার এখানে -5 এর সাথে, ফার্স্টে আমি 1 এর গুণ করব, অ্যান্ড দেন 3/2 এর সাথে আমি -2/3 এর গুণ করব। সো প্রথমে আমার এখানে আসবে, আচ্ছা ওয়েট। সো
প্রথমে আমার এখানে আসবে -5 এর সাথে গুণ করলে অবভিয়াসলি -5, অ্যান্ড দেন যখন আমি এইটার থেকে এই এলিমেন্টের সাথে যখন আমি এই এলিমেন্টে গুণ করব তখন আমার একটা মাইনাস আনতে হবে। কিন্তু এখানে -2/3 আছে, সো মাইনাসের জন্য আমার আরেকটা মাইনাস আসবে। সো আলটিমেটলি মাইনাসে প্লাস। সো এখানে 3 কাটা যেতেছে, এখানে 2 কাটা যেতেছে। সো 3/2 জিনিসটা এরকম হবে যে 3/2 ইন্টু 2/3। সো উভয় সাইডে 2 কাটা এবং 3/2 কাটা যায়, দেন আলটিমেটলি আমার ভ্যালুটা 1 আসবে। সো আমি এটা আলাদা করে লিখলাম না। সো 1, অ্যান্ড দেন আমাদের কাজ হইতেছে আমাদের নেক্সট যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের কাছে যাব। নেক্সট এলিমেন্ট কি আছে আমাদের? নেক্সট এলিমেন্ট আছে হাফ। তো হাফ যখন নিব এটার কলাম এবং এটার সারিকে ইগনোর করব, অ্যান্ড যেহেতু এটা এলিমেন্ট, যেহেতু এটার সারির সংখ্যা 1 এবং কলাম সংখ্যা 3, কলাম সংখ্যা 2, অ্যান্ড দেন আমাদের যে যোগফলটা আসে সেটা আসে একটা বিজোড় সংখ্যা, তার মানে এখানে অবশ্যই একটা মাইনাস দিতে হবে। বা শর্টকাট আপনি মনে রাখতে পারেন যে সেকেন্ড এলিমেন্টের জন্য আমরা মাইনাস ইউজ করি। সো -1/2। এখন আমাদের 2/5, এখন আমাদের এখানে আছে 2/5 এবং 1, এই দুটাকে ফার্স্টে গুণ করবো, অ্যান্ড দেন 3 এর সাথে আবার -2/3 এর গুণ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস আসবে ওখানেও। সো ফার্স্টে আমি যদি 2/5 ইউজ দিই এখানে, 2/5 আবার 2/5, অ্যান্ড দেন এটার সাথে যখন এটা গুণ হইতেছে, সো আমার এখানে 3 আছে লবে এবং হরে 3 আছে, সো দুইটা কাটাকাটি যাবে, অ্যান্ড দেন মাইনাস আছে এখানে যেহেতু একটা, সো মাইনাসে +2। এখন আমাদের তৃতীয় এলিমেন্টটা বাকি আছে। তৃতীয় এলিমেন্টটা কি? -1/3। এখন -1/3 কি সেম আগের মতন কাজ করব, যে আমি এটার যে সারিতে আছে এবং যে কলামের মধ্যে আছে এই দুটাকে আমি ইগনোর করব। বাকি সবগুলোর মধ্যে আমার এখন ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আবার আগের মতন। সো এখানে 2/5 এর সাথে আমি ফার্স্টে 3/2 গুণ করব, 2/5 অ্যান্ড দেন ইন্টু 3/2। আপনারা চাইলে ডাইরেক্ট করতে পারতেন, 3/5ও লেখা যায়, সমস্যা নেই। অ্যান্ড দেন এটার সাথে আমি আবার করব 3/4, সো মাইনাসে প্লাস, আমার এখানে আসবে 15। তো এখন জাস্ট নর্মালি আপনি ভ্যালুটাকে ক্যালকুলেটারে বসায় দেন, সেক্ষেত্রে আমার কত আসতেছে অ্যান্সার? ওকে, -36 ডিভাইডেড বাই 5। তো এখন দেখেন আমার যে ম্যাট্রিক্সটা আসলো, বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যে ভ্যালুটা আসলো সেটা কিন্তু অবশ্যই কোনো জিরো না। তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি? সেক্ষেত্রে আমি বলতে পারি এম নট ইকুয়াল টু জিরো, সুতরাং এম, সরি এটা বি লেখা, বি ইনভার্স 1 এক্সিস্টস। বি ইনভার্স 1 এক্সিস্টস, আপনারা চাইলে পাশে লিখে দিতে পারেন যে সিন্স বি নট ইকুয়াল টু জিরো, বি ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড দ্যাটস ওয়াই বি ইনভার্স 1 এক্সিস্টস। তো এখন আমি বি ইনভার্স 1 এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। এখন কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়মটা কি? মনে করেন আপনার কাছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি নিতে কাজ করতেছি। আচ্ছা এখানে দেখেন, মনে করেন এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এম ম্যাট্রিক্সে এম ইনভার্স 1 বের করতে হবে আমাদের। এম ইনভার্স 1 বের করতে হবে, যেটা আমরা জানি না। এখন এম ইনভার্স 1 এর জন্য একটা সিম্পল সূত্র আছে, সেটা হইতেছে 1/m, এবং আপনি কিন্তু সূত্র থেকে দেখতে পারতেছেন যে যদি আমার এম এর ভ্যালুটা, এম এর ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি আমার 0 আসে, তার মানে আমার একটা অসংজ্ঞায়িত ভ্যালু আসবে, 1/0 একটা অসংজ্ঞায়িত ভ্যালু আসবে, অ্যান্ড সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করা পসিবল না। তো সেটাও একটা কারণ আপনি হিসেবে দেখতে পারেন যে এম এর ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে আমরা ইনভার্স বের করতে পারি না। তো এম ইনভার্স 1 অ্যাডজেসেন্ট অফ এ, অ্যাডজেসেন্ট অফ এম এ। তো এটা হইতেছে আমাদের সূত্র। এখন অ্যাডজেসেন্ট অফ এম এই জিনিসটা কি? এটা হইতেছে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স? সিওএফ এম অফ ম্যাট্রিক্স, বা এটাকে শর্টে লেখা আছে সি অফ এম, বাট যদি আমি লং এ লিখি সেটা হচ্ছে কোফ্যাক্টর, এটা ট্রান্সপোজ কোফ্যাক্টর অফ এম। কোফ্যাক্টর অফ এম ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ট্রান্সপোজে ম্যাট্রিক্সটা হইতেছে আমার অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স বা এডিজে এম। সো এটা হইতেছে আমাদের সূত্র। এটা হইতেছে আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সূত্র। এখন আমরা তো ডিটারমিনেন্ট অলরেডি বের করছি, সো আমাদের একটা কাজ শেষ। আর একটা কাজ হইতেছে অ্যাডজেসেন্ট অফ এম বের করা। অ্যাডজেসেন্ট অফ এম বের করার আগে আমাদের কোফ্যাক্টর অফ এমটা বের করতে হবে। এখন কোফ্যাক্টর এমটা কিভাবে বের করবো সেটা এখন দেখবো আমরা। সো এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমাদের দরকার কিসের মান দরকার? কোফ্যাক্টর অফ এম ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, আমরা এখন আর জানি না। এখন সেটা আমরা কিভাবে বের করবো সেইটা আমরা ফার্স্ট প্রসেসটা শিখবো। এখন দেখেন, আমরা যে ম্যাট্রিক্স আছে বি আমাদের কাছে ছিল, সেই ম্যাট্রিক্সের আমরা কোফ্যাক্টর অফ এম, আমরা প্রতিটা এলিমেন্টকে এভাবে ভ্যালু ধরে নিলাম যে এটার ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেটা হবে b11, এবং সেকেন্ড যে এলিমেন্টটা থাকবে সেটা b12, এভাবে 1 3 2 2, এভাবে প্রত্যেকটা এলিমেন্টে আমি এভাবে ধরে নিলাম একটা আমাদের হিসাবে সুবিধার্থে। এটা অ্যাগেইন এক্সামে না লিখলেও সমস্যা নেই, জাস্ট বোঝানোর জন্য আমি আপাতত দিতেছি। তো আমাদের কাজ হইতেছে, আমাদের যদি কোফ্যাক্টর অফ এম বের করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার ভ্যালু বের করতে হবে। b11 এর ভ্যালু বের করতে হবে, b1 2 3, এভাবে প্রতিটার ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে হবে। তো প্রতিটা এলিমেন্টের ভ্যালু আমরা কীভাবে বের করবো কোফ্যাক্টর অফ এম বের করার জন্য? তো ফার্স্ট অফ অল আমরা যখন 1 1টা বের করবো, এখানে ফার্স্ট এলিমেন্ট, প্রথম 1 1 বলতে কি বুঝাইতেছে? প্রথম সারির প্রথম কলামের ভ্যালু। তো এখানে প্রথম সারির প্রথম কলামের ভ্যালু কি? অবভিয়াসলি 1/5।
সো 1/5কে যখন আমরা আনবো, যখন আমরা 1/5 নিয়ে কাজ করব, তখন আমরা নরমালি ডিটারমিনেন্টের সময় কি করছিলাম, আমরা এই সারির সব ভ্যালুকে ইগনোর করছিলাম, আমরা শুধুমাত্র এই সারি এবং এই কলামের ভ্যালুগুলো ইগনোর করছিলাম, বাকি ভ্যালুর মধ্যে আমরা গুণ করে বাকি গানের মধ্যে কিছুটা আর গুণ টাইপের করে সেখানে আমরা একটা ভ্যালু বের করতাম, এবং এখানে এক্স্যাক্টলি সেম কাজও করব, কিন্তু পার্থক্য হইতেছে এবার আমরা 1/5টাকে আনবো না। এর আগের বার আমরা 1/5টাকে এখানে এনে কাউন্ট করছিলাম ডিটারমিনেন্টের সময়, কিন্তু যখন আমরা কোফ্যাক্টরও বের করবো, কিন্তু 1/5কে আমরা আনবো না, 1/5টা গুণের সময় আনবো না, জাস্ট এতটুকু পার্টের কাজটা করব, যা এই 4টা এলিমেন্টের মধ্যে যে গুণটা হয় তাদের মধ্যে কাজটা আমরা করব। এবং আরেকটা জিনিস আমাদেরকে আনতে হবে হিসাবের জন্য, সেটা হচ্ছে 1/5 এর সাথে যে চিহ্নটা আসতো, ফর এক্সাম্পল 1/2, যখন আমরা হাফের বেলা যখন আমরা ডিটারমিনেন্টটা বের করতাম, তখন আমরা কি করতাম, বারবার চেক করতাম যে এই হাফের পজিশনটা কত, এটা প্রথম সারি সেকেন্ড কলামে আছে, এবং এটার যে যোগফল সেটা একটা বিজোড় সংখ্যা 3, যার কারণে এখানে একটা মাইনাস আমাদের বসতো, এখানে তো এই বিজোড় সংখ্যা থাকলে আমরা একটা মাইনাস বসাই। তো এরকম আমরা চিহ্নগুলোকে আনবো যখন আমাদের দুইটা সারির যোগফল জোড় আসতেছে, তখন আমরা একটা পজিটিভ আনবো, যদি যোগফল বিজোড় হয় তখন আমরা নেগেটিভ আনবো। যদিও আমি জোড় বিজোড় দিয়ে মনে রাখি না, আমি জাস্ট মনে রাখি যে প্রথমটা জোড়, এরপরটা নেগেটিভ, এরপরটা পজিটিভ, নেগেটিভ, এভাবে কনস্ট্যান্টলি যেতে থাকে। তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওভাবে মনে রাখতে পারেন। সো আমাদের ফার্স্ট ভ্যালুটা কি ছিল, 1/5। তো 1/5 এ যেহেতু আছে, আমরা 1/5 এর জন্য এখানে পজিটিভ বসবে, প্লাস চিহ্ন চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে দেওয়ার দরকার নেই, অ্যাকচুয়ালি না দেওয়াই ভালো। সো যেটা করবো আমরা এখন 5 এর সাথে আগে গুণ করবো, এন্ড দেন এটার সাথে এটা গুণ করবো। তাহলে আমার ভ্যালুটা কি আসতেছে, এখানে আমরা অলরেডি করছিলাম এখানে কিন্তু। সো সেই ক্ষেত্রে -5, আচ্ছা ওটাকে একটু কাছে নিয়ে আসলে মনে হয় যে সুবিধা হবে। ওকে দেখেন, সো এখানে আছে -5, এন্ড দেন এখানে হচ্ছে কত, -2/3, এন্ড দেন এখানে 3/2 আবার নিচে, এন্ড দেন এখানে 1। সো এখানে আমি যদি এই দুটোকে গুণ করি, আমার আলটিমেটলি ভ্যালু কত আসতেছে, আলটিমেটলি ভ্যালু আমার আসবে -5, এখানে কত ছিল, -5 + 1, আগের বারের মতনই -5 + 1, এখানে এটার সাথে গুণ করলে -5, এখান থেকে এটা গুণ করলে আমার 3/2 × 2/3 গুণ করলে আমার আলটিমেটলি ভ্যালু আসবে 1। সো এটা ছিল আমার ভ্যালু আলটিমেটলি কত আসছে, তাহলে -5 + 1 আমার -4 আসবে। এখন আমাদের এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আমি কিন্তু ফার্স্ট ভ্যালুটা পেয়ে গেছি, সেটা কত, সেটা হচ্ছে -4। এভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালুকে বের করতে হবে, প্রসেসটা একটু লেন্দি, বাট দিস ইজ দি অনলি ওয়ে। তো এখন আমাদেরকে সেকেন্ড ভ্যালু বের করতে হবে। এখন 1 এবং 2 দুইটার যোগফল কি, একটা বিজোড় সংখ্যা, তার মানে এখানে একটা মাইনাস বসবে। আর অথবা এভাবে মনে রাখতে পারেন, প্রথমে আমরা পজিটিভ দিচ্ছি, এরপরে আবার এখন আমাদের নেগেটিভ বসাইতে হবে। সো এখন যেহেতু আমরা প্রথম সারির দ্বিতীয় কলাম নিয়ে কাজ করতেছি, তার মানে আমাদের এই দুইটা ভ্যালু বাদে বাকি যা ভ্যালু আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সো সেটা কি আছে, এখানে আছে 2/5, সো 2/5, অ্যান্ড দেন আমার এখানে আছে -2/3, -2 ডিভাইডেড বাই 3, অ্যান্ড দেন আমার ওখানে 3, অ্যান্ড এখানে হচ্ছে আমার 1। সো অ্যাগেইন আমি সেম কাজ করবো, আগেরবারের মতন সেমভাবে আমি ভ্যালুটাকে বের করার চেষ্টা করবো। আমার এখানে আসবে 2/5, একটা মাইনাস থাকবে এবার, সরি, এবার একটা মাইনাসটাকে আমাদের লিখতে হবে 2/5, অ্যান্ড দেন এখানে আসে কত, -2, 2/5, অ্যান্ড দেন এখানে আসবে -2। আচ্ছা ওইটা এখানে +2 হবে, কারণ যেহেতু 2/2 যখন আমরা এখান থেকে এটা গুণ করি, তখন আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। এখানেও সেম কাজ হচ্ছে, এখানে মাইনাস থাকবে, একটা মাইনাস আসবে, সো -2/5। তো আমার ভ্যালুটা কত আসতেছে, ভ্যালু আসতেছে -12 ডিভাইডেড বাই 5। এটা গেল আমাদের সেকেন্ড ভ্যালুর জন্য, অ্যান্ড দেন আমরা এবার থার্ড ভ্যালুটাকে বের করবো, B13। সো অ্যাগেইন আমরা এই কাজটা করতেছি, B1/3। অ্যাগেইন আমরা কি করব, প্রথম সারির তৃতীয় কলামে যত ভ্যালু আছে সবগুলোকে ইগনোর করব, অ্যান্ড দেন এখানে যে ভ্যালুগুলো আছে সেটার মধ্যে কাজ করব। সো 2/5, 2/5, অ্যান্ড দেন এখানে হচ্ছে কত, -5, অ্যান্ড দেন এখানে 3, দেন এখানে 3/2, 3/2। সো এটার ক্ষেত্রে আমার ভ্যালু যদি আপনি হিসাব করে দেখেন, সেক্ষেত্রে আমার আসবে 78। আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি আপাতত 78 ডিভাইডেড বাই 5। এভাবে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভ্যালু বের করতে হবে। এভাবে এখন আমাদেরকে আবার দ্বিতীয় সারির প্রথম কলাম, তৃতীয় কলাম বের করতে হবে, অর্থাৎ B21, B22, B23, B31, B32, B33, এভাবে প্রত্যেকটা ভ্যালু কিন্তু অনেক সময় লাগবে। তো আপনারা যদি নর্মালি ভাবে হাতে করতে চান, করেন, কোনো সমস্যা নাই, বাট আমি একটা কাজ করতাম, আমি করতাম কি, মনে করেন B21, সরি, এরপরের ভ্যালুটা কি B21, এটাতে পজিটিভ আছে, তার মানে এখানে নেগেটিভ আসবে। তো এখানে আমার কি হইতেছে, তাহলে আমি যেহেতু এবার হচ্ছে 2/5 নিয়ে কাজ করব, যেহেতু আমি 2/5 নিয়ে কাজ করব, সো আমি এখানে শুধুমাত্র এই সারি অ্যান্ড এই কলামটাকে ইগনোর করব। সো আমার এখানে হাফ আছে, হাফ ইন্টু 1, অ্যান্ড দেন 3/2 ইন্টু -1/3। তো অ্যাগেন এই ভ্যালুটাকে জাস্ট লিখবো হাফ ইন্টু, আচ্ছা এটা একটু কাছে নিয়ে আসি, হ্যাঁ, ওকে। এখন দেখেন, হাফ অ্যান্ড দেন -1/3, অ্যান্ড দেন এখানে আমার আসতেছে 3/2, এখানে আমার আসতেছে 1, এখানে আসতেছে 1,
এখন আমি যে কাজটা করব, আমি যে শর্টকাট টেকনিকটা ইউজ করতাম, ফার্স্ট অফ অল এখানে আপনারা চাইলে এরপরে এখানে হাফ এটা লিখে দিতে পারেন, লিখে দিলে ভালো। হাফ অ্যান্ড দেন মাইনাসে মাইনাসে প্লাস। সো আমার এখানে কত আসছে, 3 কাটা যেতেছে, অ্যান্ড দেন আমার এখানে আসতেছে মাইনাস। সো এখানে হাফ প্লাস হাফ। সো এখন আপনারা চাইলে ডিরেক্টলি 1 লিখে দিতে পারেন, বাট আমি যে শর্টকাট টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতাম। সো আপনারা করবেন কি, মনে করেন আপনাদের ক্যালকুলেটরে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনাদের ম্যাট্রিক্স অপশনে যাবেন। আমার ক্যালকুলেটরের জন্য সেটা হচ্ছে মোডে যাওয়ার পরে অপশন 4 এ টিপ দিলে, মোডে ক্লিক করার পর অপশন 4 এ ক্লিক করলে আমার ম্যাট্রিক্স আসে, অ্যান্ড দেন ওখানে আপনাকে ম্যাট্রিক্স একটা ডিফাইন করতে বলবে। আপনি আপনাদের ম্যাট্রিক্সের সাইজ বলবেন, আপনাদের সারির সংখ্যা 3, আমার এই ম্যাট্রিক্সটার জন্য সারি সংখ্যা 3, কলাম সংখ্যা 3, অ্যান্ড দেন সেখানে যাওয়ার পরে আপনাকে একটা ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে। সেখানে আপনি এই যে অরিজিনাল ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দেবেন, দেন সেটাকে সেভ করার পরে আপনাদের একটা অপশন থাকবে। তো তারপর ক্যালকুলেটরে আপনি দেখবেন অপশন জায়গাটা কোথায় আছে, ইউজুয়ালি শিফটের নিচের বাটনে দেখবেন OPTN লেখা আছে, ওইটাই হচ্ছে আমাদের অপশন। ওখানে যাবেন, ওখানে যাওয়ার পরে একবার নিচের যে বাটনটা আছে, নিচের অ্যারোর দিকে যে বাটনটা আছে, সেখানে ক্লিক করবেন। ফার্স্ট অ্যান্ড দেন ওখান থেকে আপনার একটা লেখা আছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন বলতে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা 3 তে ক্লিক করবেন। সো 3 তে ক্লিক করার পরে আপনাদের TRN ব্রেকেটে একটা ভ্যালু দিতে বলবে। সেই ক্ষেত্রে আপনি যাবেন আবার অপশন মোডে করবেন, অ্যান্ড দেন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হবে। ম্যাট্রিক্সের ওখানে এর আগের বার 3 তে ট্রান্সপোজিশন ছিল, 3 এর উপরের অপশনটা 2, সেখানেই দেখবেন ডিটারমিনেন্ট। সো ওখানে আবার ক্লিক করবেন, দেন আপনার এরকম একটা অপশন আসবে DET, অ্যান্ড দেন যে কাজটা করতে হবে আপনাকে আবার অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর এবার আর নিচের স্ক্রোল করা বাটনটা ক্লিক করবেন না। এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের থেকে আপনি যদি ম্যাট এতে আপনার ম্যাট্রিক্সটা সেভ করে থাকেন, তাহলে সেই অপশনে ম্যাট এতে দেখবেন। সো আমি ম্যাট এতেই করছি। সো ম্যাট এ অ্যান্ড দেন আবার ক্লোজিং ব্রেকেট দিবেন একটা, অ্যান্ড দেন ইনটু সাইন দিবেন, অ্যান্ড দেন আবার ম্যাট এ সিলেক্ট করবেন আপনাদের অপশনে। ওখান থেকে ম্যাট এ সিলেক্ট করার পরে আপনি চেক করবেন যে আপনাদের এরকম একটা লেখা থাকবে x ইনভার্স 1 নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার ম্যাট এর উপরে একটা ইনভার্স 1 আসবে। ম্যাট এর উপরে ইনভার্স 1 আসার পরে দেন ক্লোজিং ব্রেকেট দিতে হবে। কিন্তু আপনাদের এই x ইনভার্স 1 বাটনটা হইতেছে আপনাদের যেই বাম সাইডের লেফট ফার্স্ট ব্রেকেট আছে, তার উপরের বাটনটা হইতেছে x ইনভার্স 1। তো অন্য ক্যালকুলেটর জিনিসটা ভিন্নভাবে থাকতে পারে, আপনারা তাহলে সেক্ষেত্রে ইউটিউব চেক করে নিতে পারেন, বাট আমার ক্যালকুলেটার জন্য এরকমই, এবং আই গেস কিছুটা মোটামুটি সমান থাকবে। এটা দেওয়ার পরে আপনি ইকুয়াল সাইন দেবেন, অ্যান্ড দেন যেই ম্যাট্রিক্সটা আসবে সেটাই হইতেছে আমাদের এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। আপনি দেখবেন প্রথম কয়েকটা ভ্যালুর সাথে মিলাই দেখবেন যে মিলতেছে কিনা, 4 আসে কিনা, -12/5, 78/5, এতটুকু মিলতেছে কিনা। যদি মিলে তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার ইনপুট সবকিছু ঠিক আছে। না থাকলে আরেকবার রিচেক করবেন। এখন সমস্যা হচ্ছে যে আপনি ডিরেক্টলি ওই ম্যাট্রিক্সটা বসাতে পারবেন না এক্সামে। আপনি যদি বসেন দেন আপনাদেরকে অবশ্যই নাম্বার কাটা হবে, টিচাররা অবশ্যই নাম্বার কাটবে। তো সেক্ষেত্রে সলিউশনটা কি? সেক্ষেত্রে সলিউশন কি, আপনারা ফার্স্ট এখানে B22 দিবেন, অ্যান্ড দেন যেহেতু এটা একটা পজিটিভ হয়ে যাবেন, অ্যান্ড দেন আপনি ভ্যালুগুলো লিখবেন। এখানে ভ্যালুটা কি বসবে B22 এর জন্য, চলেন দেখি। এখানে আমাদের যেহেতু দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে দ্বিতীয় সারিতে যাব, দ্বিতীয় কলামটাকে যাব, অ্যান্ড দেন বাকি ভ্যালুগুলো লিখবো। এখানে আমাদের 1/5 আছে উপরে, 1/5, অ্যান্ড দেন আমাদের পাশে আছে কত, -1/3, অ্যান্ড দেন এখানে আমার আছে 3, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমাদের 3। এখন এটার ভ্যালুটা আমাদের ক্যালকুলেটারে কত ভ্যালু দেখা গেছিল, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, অর্থাৎ এই মাঝখানের ভ্যালুটা কত দেওয়া, আমাদের ক্যালকুলেটারের মাঝখানের ভ্যালুটা কত দেওয়া, এক্স্যাক্টলি যে ভ্যালুটা দেওয়া না সেটাই জাস্ট আপনি এখানে বসাই দেবেন। আপনাদের টিচার যদি স্ট্রিক্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু 1/5 এভাবে করে নিতে হবে, 1/5 অ্যান্ড 1/5, অ্যান্ড দেন এটার সাথে এটা গুণ, মাইনাসে প্লাস, সেক্ষেত্রে আমার আসবে 1। তো সেক্ষেত্রে আপনি এভাবে বসাই দেবেন। এখন সেক্ষেত্রে আপনি হয়তো ফার্স্ট যদি ক্যালকুলেট হয় হাতে ক্যালকুলেট করতে পারেন, বাট ডিরেক্টলি এখন আপনি ক্যালকুলেটারের ভ্যালুটা বসাই দিতে পারবেন। আমি এখন দেখতে পারতেছি এটার ভ্যালু আসবে ক্যালকুলেটর 6/5। এভাবে আপনি প্রত্যেকটা ভ্যালু কিন্তু 1/1 বের করতে পারবেন। জাস্ট এতটুকু যদি আপনি করেন মোটামুটি সেফ, এতটুকু করেন তাহলে আপনাকে টিচাররা কোনোভাবেই নাম্বার কাটতে পারবে না। সেক্ষেত্রে আপনি এই জিনিসটা নর্মালি হাতেও ক্যালকুলেট করে করছেন, সেটা বুঝে যাইতেছে। সো আবার আমি আরেকটা উদাহরণ দিই, B23 এর ক্ষেত্রে আমার ভ্যালু কী হবে আসেন দেখি। আমার যেহেতু B23 নিয়ে কাজ করতেছি, তার মানে দ্বিতীয় সারির তৃতীয় কলাম বাদে বাকি যে ম্যাট্রিক্সটা আছে সেটা নিয়ে আমার কাজ করতে হবে। সো 1/5, অ্যান্ড দেন ওখানে আছে কত, 1/2, অ্যান্ড দেন এখানে হচ্ছে 3/2। অ্যাগেইন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। আমার 1/5 এখানে কত আসবে, 3 ডিভাইডেড বাই 5 ইন্টু 2, তার মানে 10, অ্যান্ড দেন আমার এখানে আসতেছে 3/2। সো এখানে অ্যাগেইন আপনারা চাইলে নর্মালি হাতে হিসাব করতে পারেন, অথবা আপনাদের ক্যালকুলেটারের যে রেজাল্টটা আছে ডিরেক্টলি ওটাই বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমার ক্যালকুলেটারের ক্ষেত্রে আচ্ছা এখানে মাইনাস হবে। তো আমার ক্যালকুলেটারের ক্ষেত্রে এখানে 6/5 আসতেছে, 6 ডিভাইডেড বাই 5,
6/5 আসতেছে, অ্যান্ড দেন আমি কোনো হিসাব ছাড়াই সেই ভ্যালুটা বসাই দিলাম। অ্যান্ড আমি আর তৃতীয় সারির জন্য দেখালাম না, সেটা হচ্ছে B31 এভাবে আপনারা চাইলে বাকি B32 B33 বের করে নিতে পারেন সেম নিয়মেই, আমি মানে দেখলাম না। তো আলটিমেটলি আমাদের এই ম্যাট্রিক্সটার ভ্যালু কি আসে সেটা আমরা তাহলে দেখি ক্যালকুলেটর থেকে আসে, বাট আপনারা কিন্তু পুরোটা কমপ্লিট করে নিন। ওকে, এখন সব হিসাব করার পরে আমরা যে কোফ্যাক্টর অফ বি পেতেছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এখানে মনে করেন আমাদের B11 এর ভ্যালু আসছিল কত, B11 এর ভ্যালু আসছিল -4, এটা -4 হবে। সো -4 এখানে আমাদের ভ্যালু আসছে -4। B12 এর ভ্যালু কত ছিল, -12/5। এখানে 1 2 বলতে প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামের ভ্যালু আসছে আমার -12/5। সো প্রথম সারির, এটা হচ্ছে প্রথম সারি এই দ্বিতীয় কলাম, সো এটার ভ্যালু কত, এটা হচ্ছে -12/5। এবার প্রথম সারি তৃতীয় কলামের ভ্যালু কত, প্রথম সারি তৃতীয় কলামের ভ্যালু আমরা হিসাব করে পাইছি 78/5। তো এভাবে আপনি পুরো ম্যাট্রিক্সটাকে তৈরি করছেন। এখন আমাদের কাছে মেইন যে জিনিসটা দরকার ছিল কোফ্যাক্টর অফ এম, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো সেখান থেকে আমি কি করতে পারি, সেখান থেকে এখন আমার মেইন টার্গেট কি ছিল, অ্যাডজেসেন্ট অফ এম বের করা, অ্যাডজেসেন্ট অফ এম বের করা। এখান থেকে যে আমরা সংজ্ঞাটা লিখছিলাম অ্যাডজেসেন্ট অফ এম ভ্যালু দরকার। এখন দেখেন আমি কি করব, আমি জাস্ট এই গিভেন ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করে দিই তাহলে হয়ে গেল। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করি, আমাদের যে সারি থাকে সারিটাকে আমরা কলামে তৈরি করবো। সো এই সারিটাকে যদি আমি এখন এই কলাম বরাবর লিখি, সেক্ষেত্রে আমার ভ্যালুটা এরকম হবে -4 -12/5, অ্যান্ড দেন লাস্টেরটা হইতেছে 78/5, অ্যান্ড দেন আবার দ্বিতীয় সারির জন্য -1, এখানে হচ্ছে আমার 6/5, দেন আবার 6/5। এখন আমার লাস্ট সারিটা -2 0 -6/5। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডজেসেন্ট অফ ম্যাট্রিক্স। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝছেন, না বুঝলে আরেকবার চেক করে দেখেন। এখন আমাদের মেইন যে কাজটার জন্য আমরা এত কষ্ট করলাম সেটা হচ্ছে বি ইনভার্স 1 এর মান বের করা। আমাদের কাছে বি এর ডিটারমিনেন্ট বসাতে হবে এখানে, 1/b ইকুয়াল টু অ্যাডজেসেন্ট অফ বি। এখন আমাদের ইয়ার মানটা কি ছিল আমরা একটু চেক করে আসি। ডিটারমিনেন্টের ভ্যালুটা ছিল -36/5। সো এখানে সেটা 1 বাই আছে, সো 5 -5/36। এবং অ্যাডজেসেন্টের ভ্যালুটা কি আসে, এটা আসে আমাদের অ্যাডজেসেন্ট অফ ম্যাট্রিক্সের মান। তো আমরা জাস্ট এটা এখানে ডিরেক্টলি বসাই দিতে পারি, সেই ক্ষেত্রে এটা আসতেছে আমাদের ভ্যালু, এটা হইতেছে আমাদের অ্যাডজেসেন্ট অফ বি এর মান। তো এটাই হইতেছে আমাদের বি ইনভার্স 1 এর মান, বা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স 1 এর মান। তো এভাবে আমরা একটা ম্যাট্রিক্সে করতে পারি। আপনারা যদি চান এখান থেকে ভ্যালুগুলা গুণও করে দিতে পারেন, গুণ করতে পারেন। তো এভাবেই আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করে থাকি। জিনিসটা আপনাদের আসতে পারে, আপনাদের এমনভাবে দিতে পারে যে এম ইন্টু কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এম, বললো যে এম ইন্টু এম ইনভার্স 1 কিনা চেক করো, কিংবা এম ইনভার্স 1 এর মানটাও ডিরেক্টলি বের করতে বলতে পারে। সেক্ষেত্রে আপনারা এভাবে করবেন। এবং যদি এম ইন্টু ইনভার্স 1 এর মান বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু এখানে যে ভ্যালুটা পাইছি -5/36 ভ্যালুটা পাইছি, সেটাকে কিন্তু আমার এখানে প্রত্যেকটা ভ্যালুর সাথে স্কেলার গুণ করতে হবে, যেটা আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন প্রিভিয়াসলি দেখে আসি, সেরকম স্কেলার মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এটাই ছিল ইনভার্স ম্যাট্রিক্স। এখন আরও একটা টাইপের নতুন জিনিস শিখবো আমরা। ইনভার্স ম্যাট্রিক্স তো শেখা শেষ, আরেকটা টাইপের নতুন ম্যাট্রিক্স শিখবো, যেটা আমরা প্রিভিয়াসলি কখনো শিখি না এইচএসসিতে। সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এম, ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে এম ইনভার্স 1, এবং আপনার এই এম ইনভার্স 1 এর যে ম্যাট্রিক্সটা এবং এম ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাবো, এই দুইটা ম্যাট্রিক্স যখন সমান হয় তখন আমি এম ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান হয়, তখন ওই ম্যাট্রিক্সকে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হয়। এখন অর্থোগোনাল ম্যাট্রিক্সের কিছু বিষয় আমাদের জানতে হবে। প্রথম যে বিষয় হইতেছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি 1 না হয়, অন্য কোনো ভ্যালু হয়, সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটা কখনো অর্থোগোনাল হতে পারবে না। সেই ক্ষেত্রে সেটা অর্থোগোনাল হতে পারবে না। এখন এম ইকুয়াল টু, তার মানে কি এম ইকুয়াল টু ডিটারমিনেন্টের মান এম ইকুয়াল টু 1 হলে কি অর্থোগোনাল হবে? না, সেই ক্ষেত্রে হইতেও পারে, নাও হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা প্রবাবিলিটির মধ্যে আছি যে এই ম্যাট্রিক্সটা তাহলে অর্থোগোনাল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু যদি আমার নট ইকুয়াল টু 1 হয়, তাহলে আমি শিওরলি বলতে পারবো যে আচ্ছা, দিস ইজ নট অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এটা ছিল আমাদের প্রথম বিষয়। আরেকটা বিষয় হইতেছে, আমাদের যেহেতু এম ইনভার্স 1 এমটি, আমরা ইনভার্স থেকে একটু আগে কি শিখছি যে কোনো একটা ম্যাট্রিক্স যদি বি হয়, তাহলে তার বি ইনভার্স 1 অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, নইলে তাইলে এটাকে আমি বি ইনভার্স 1কে তার একটা ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারবো, বি ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বলতে পারবো। তো এখন অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি এমটি যদি এম ইনভার্স হয়, তাহলে কিন্তু এম ইন্টু এম ইনভার্স 1 এম ইন্টু এমটি অবশ্যই আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, কারণ এমটি ইকুয়াল টু এম ইনভার্স 1।
এমটি ইকুয়াল টু এম ইনভার্স ওয়ান, তার মানে এম ইন্টু এম ইনভার্স ওয়ান যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তার মানে এম ইনভার্স ওয়ানের বদলে আমার যদি এমটিও থাকে বা এম ট্রান্সপোজ ম্যাট্রিক্সও থাকে, সেটার গুণফলও আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হইতে হবে। তো এটা গেল আমাদের সেকেন্ড সূত্র। এবং ফার্স্ট যেটা বললাম এম ইনভার্স ওয়ান। তো যদি আমাদেরকে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এম ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে যদি তাকে অর্থোগোনাল চেক করতে বলে যে চেক ইফ দিস ইজ দ্য অর্থোগোনাল ম্যাট্রিক্স অর নট, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে চেক করা যে এটার ভ্যালুটা ওয়ানের সমান কিনা। যদি ওয়ান হয় তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা অর্থোগোনাল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু যদি আমার এম নট ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে আমি ডিরেক্টলি এক লাইনে মেসেজে বলে দিব যে এই ম্যাট্রিক্সে অর্থোগোনাল সম্ভব নয়। তারপর যে সেকেন্ড যে কাজ, আপনাদের কাছে দুইটা ওয়ে আছে। এক, আপনারা আইদার চাইলে ওই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সটা বের করবেন, অ্যান্ড দেন সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে দুইটাকে চেক করবেন যে দুইটা ম্যাট্রিক্সই আমার সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে অর্থোগোনাল, যদি সমান না আসে তাহলে অবশ্যই অর্থোগোনাল না। সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে এই পদ্ধতিটা ইউজ করা। আপনাদের যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজের ম্যাট্রিক্সের গুণ করবেন। গুণ করার পরে আপনাদের যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, আচ্ছা এখানে আবার দুইটা স্টেপ করতে হবে। ফার্স্ট অফ অল একটা গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, আরেকটা গুণ করতে হবে, সেটা হচ্ছে এমটি এর সাথে এমটি ইন্টু এম ম্যাট্রিক্স করতে হবে, এবং এইটারও গুণফলও একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতে পারে। এইটার ম্যাট্রিক্স আইডেন্টিটি আসতে হবে। তো এই দুইটা ম্যাট্রিক্সের দুইবার গুণ করার পরে, দুইভাবে গুণ করার পরে যদি ম্যাট্রিক্সটা আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, সেক্ষেত্রে আপনি লাস্টে বলতে পারবেন যে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এখান থেকে ইউজুয়ালি ওরকম কোশ্চেন আসে না, আসার চান্স থাকে। তো অর্থোগোনাল ম্যাট্রিক্সে আরও কিছু বিষয় আছে যেটা আমরা এখন দেখবো। তো অর্থোগোনাল ম্যাট্রিক্স আরেকটা ওয়েতেও বের করা যায়, বা নিজের থেকেও আপনারা চাইলে তৈরি করতে পারবেন। অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, 2/2 সাইজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্সটা হবে এরকম: cos থিটা, আপনাদের ফার্স্টে ভ্যালু a11 এর ভ্যালু থাকতেছে cos থিটা, এবং a12 এর ভ্যালু থাকতেছে cos থিটা, এবং সরি দ্বিতীয় কলাম, সো a22, সো এটার ভ্যালু থাকবে সাইন থিটা, এবং এই বরাবর ভ্যালু থাকবে মাইনাস সাইন থিটা। এখানে আপনি থিটার ভ্যালু যা ইচ্ছা বসায় দেখতে পারেন। যে এই ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে 2/2 এর ম্যাট্রিক্সের অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা কমন ফর্ম। তো 3/3 ম্যাট্রিক্সের অর্থোগোনাল একটা কমন ফর্ম থাকে, সেটা আপনি দেখেন। প্রথমত 2/2 ম্যাট্রিক্সে কি ছিল? প্রধান কর্ণ বরাবর দুইটাই cos থিটা, এবং আরেকটা যে কর্ণ থাকে সেকেন্ডারি, সেটা এখানেও আমাদের সাইন থিটা মাইনাস সাইন থিটা। এখানেও এতটুকু জায়গা আমার সেম জিনিসই হবে, এখানে cos থিটা, এখানে সাইন থিটা, এখানে মাইনাস সাইন থিটা। ডিফারেন্ট হইতেছে এই জায়গাতে। আপনাদের বাকি যে ভ্যালু আছে সেই সবগুলো 0 0 0, এখানের ভ্যালু 0, এবং জাস্ট লাস্টের কর্নার ভ্যালুটা প্লাস মাইনাস 1। তো এটা হইতেছে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটা 3/3 ম্যাট্রিক্সের, এখানে আপনি থিটার মান যাই বসান না কেন, এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সই আসবে। এখন এটাই ছিল আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স বের করে নিয়ম। ইউজুয়ালি এখান থেকে বেশি একটা কোশ্চেন আসার কথা না। আপনারা চাইলে করে দেখতে পারেন, চাইলে নিজেদের মতন ম্যাট্রিক্স তৈরি করে প্র্যাকটিস করতে পারেন। তো এটাই ছিল আমাদের লেকচার 4। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।